বন্ধুত্ব, ভালোবাসা কত সুন্দর অনুভূতি। আজকে তোমাদেরকে 5 বন্ধুর এমনই একটি গল্প শোনাবো যেটি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। গল্প শেষ হতে হতে তোমাদের চোখের কোণে চলে আসবে একটু হলেও জল। মুভির নাম হলো আনফরগেটেবল। মুভিটি শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক দিয়ে দাও, এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ কয়েকশো গুণ বেড়ে যায়। তো চলো সরাসরি মুভিতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি কণ্ঠে কিছু কথা শুনতে পাই, যেখানে বলা হচ্ছিল, তুমি যেখানেই থাকো না কেন জিজ্ঞাসা করোনি যে স্বর্গ কোথায়, স্বর্গের খোঁজ করো, তাকে অনুভব করো এবং তাকে অনুভব করাও যে তোমাকে চায়, কারণ এটা একটা খুব সুন্দর অনুভূতি। এরপরে আমরা রেডিও স্টেশনে মিলি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যার কাছে একটি চিঠি আসে। সে প্রতিবারের মতো সেই চিঠিটি পড়ে তার শ্রোতাদের শোনাচ্ছিল। তাতে লেখা ছিল, যেমন যেমন সময় পেরোচ্ছে তেমন তেমন মনে হচ্ছে যেন আমি তোমার সাথে কালই ছিলাম। তোমার ব্যক্তিত্ব আমার আজও মনে আছে, আর তুমি ছাড়াও সেই সমস্ত বন্ধুরা, আমি তাদেরকেও খুব মিস করি। তবে এই ঝলমলে তারাগুলোকে দেখতে দেখতে আমি আজও তোমাদের কথা ভাবি, আর আজ আমি চাই যে সেই গানটা আবার বাজানো হোক যেটা আমরা সবাই একসাথে শুনতাম। এরপর মিলি সেই লেটারের নিচে একটা নাম লেখা দেখে, আর নামটা পড়তেই সে একেবারে চুপ হয়ে যায়, আর সে একটি লাইনও বলতে পারে না। আর তারপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদেরকে একটি গল্প দেখানো হয়, যেখানে সালটা ছিল 1999। গরমের ছুটি চলছিল তখন। 3 বন্ধু লি, টো আর চিপকা ল্যাঙ্গুয়েজ নামে একটি গ্রামে বসবাস করত। তারা সমুদ্রের পাশ থেকে সবে বাড়ি ফিরছিল। সু তাদের দেখছিল, আর তারপর তারা 4 জন জলে নেমে খুব মজা করে। যখন তারা বাড়ি ফিরছিল তখন আমরা জানতে পারি যে সুয়ের পায়ে চোট রয়েছে, এই কারণে সে কখনোই ভালোভাবে হাঁটতে পারে না, আর এই কারণেই লি তাকে নিজের পিঠে তুলে বাড়ি নিয়ে ফিরছিল। 4 বন্ধু খুবই মজা করতে করতে বাড়ি ফিরছিল। তখনই আমরা বুঝতে পারি যে লি সুকে অনেক পছন্দ করে। তারপর সব বন্ধু বাড়ি ফিরে আসে। এখানে সু নিজের বাড়িতে গান শুনছিল, আর লি প্রতিদিনই তার জানালার ঠিক নিচে দাঁড়িয়ে সেই গানটি শুনতো। সে সবসময় এমনটা করত, যখনই সুযোগ পেত তার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে থাকতো, সে গান শুনতো, সেও শুনতো। এরপর 4 জন মিলে সমুদ্রের ধারে রান্না করে খাচ্ছিল। আর এখানে সু লিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে সিনেমা দেখতে যাবে? আমি একা যেতে পারবো না। এর উত্তরে লি বলে, ওই সিনেমাতে এমন কি আছে, ওই সিনেমার গল্প তো আমার আগে থেকেই জানা। সু এই কথা শুনে হাসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি এই সিনেমা আগেও দেখেছো? তখন লি বলে না। সু বলে, আরে তুমি তো মিথ্যে কথা বলছো, সব গল্প তোমার জানা আছে, কিন্তু তারপর তুমি বলছো না। এখন সু বলছিল, জানো আমার প্রবলেম আছে, আমি কোথাও যেতে পারি না আমার এই পায়ের কারণে। এর উত্তরে লি বলছিল, আমি আছি তো, আমি তোমাকে নিয়ে যাব। এরপর লি এর বন্ধু ইউকে দেখানো হয়, যে গ্রুপের একজন সদস্য ছিল। আসলে সে ম্যারাথন রানার ছিল, আর প্র্যাকটিসের সময় তার পায়ে আঘাতের কারণে সেও ঠিকমতো হাঁটতে পারছিল না। আর এরপরেও তারা সবাই একসাথে খুব মজা করে খাবার খাচ্ছিল, আর সন্ধ্যায় সমুদ্রের ধারে তারা সবাই মিলে একটি সুন্দর গান গায়। এই মুহূর্তগুলোকে মনে করতে করতে প্রেজেন্টের লি বলছিল, যদিও আমরা গত কয়েক বছর ধরে কখনো দেখা করিনি, কিন্তু আজও যখন মুহূর্তগুলো মনে করি তখন মনে হয় যেন এটা কালকেরই কথা। এখানে প্রেজেন্টে লি সেই 2 বন্ধুকেও দেখানো হয়, যারা সবাই একই রেডিও প্রোগ্রাম শুনছিল যেটা লি হোস্ট করত। আর তারা যখন এই চিঠিটি শুনতে পায় তখন তাদেরও চোখে জল চলে আসে, কারণ সত্যিকারের বন্ধুত্বের ব্যাপারটা এমনই হয়। এরপরে আমরা দেখি যে একদিন সন্ধ্যায় লি প্রতিদিনের মতো সুয়ের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সু তার ডায়েরির কিছু জিনিস বন্ধুকে দিতে যাচ্ছিল। সে বোটের সাহায্য চায়, আর লি সব দেখতে পাচ্ছিল। এরপর সে সেখানে পৌঁছে তার অন্য বন্ধুর সাথে দেখা করা, যে তার পায়ের ডাক্তার ছিল। যখন সে বাড়ি ফিরে আসে তখন লি তাকে নিজের পিঠে তুলে বন্ধুর বোটের কাছে নিয়ে আসে। সেখান থেকে সেই 5 বন্ধু একটি দ্বীপে যায়, যেটি বোটের ওপারে ছিল। তারা ডিস্কো করছিল। এখানে টো খুব ভয় পাচ্ছিল যে তার পরিবারের লোক যদি জানতে পারে যে মাঝরাতে বোট নিয়ে ঘুরতে গিয়েছে তবে তার রক্ষে নেই, কিন্তু বন্ধুত্বের জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। সেই দ্বীপে 5 বন্ধু আবার কথা বলছিল যে বড় হয়ে তারা কিভাবে সবাই একসাথে থাকবে, একবারে বেস্ট ফ্রেন্ডের মতো। এরপর তাদের এই বিষয়ে কথা হচ্ছিল যে ভবিষ্যতে তারা কি হতে চায়। সু বলে যে সে রেডিওর আরজে হতে চায়। সবাই তাকে সমর্থন করে, কারণ তার কণ্ঠস্বর খুবই মিষ্টি ছিল। যখন সমস্ত বন্ধুরা গ্রামে ফিরে আসে তখন টো এর বড় ভাই সবাইকে খুব মারে, আর যেহেতু সু এর পায়ে সমস্যা ছিল তাই সে তাকে কিছু বলে না। সু তার বন্ধুদের মার খেতে দেখে তার ভাইয়ের কাছে ক্ষমা চায় এবং বলে যে এই সব দোষ আমার, এতে ওদের কোনো দোষ নেই, প্লিজ ওদেরকে ছেড়ে দিন। এই কথা বলতে বলতে সু হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে 4 বন্ধু সেখান থেকে তাকে নিয়ে যায়। তখন জানা যায় যে সু অজ্ঞান হওয়ার ভান করছিল তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য। অন্যদিকে প্রেজেন্ট সিনে তাদের 3 জনের পেশাতে কিছু প্রবলেম আসছিল। তাদের
তাদের সেগুলোকে মোকাবিলা করতে হচ্ছিল। লি স্টক এজেন্সির কাজ করত, টো উকিলের কাজ করত, আর ইও ডেভেলপার ছিল। এরপর আবার সিন চলে যায় পাস্টে। আমরা সুকে দেখতে পাই যার মায়ের মেমোরিয়াল ডে ছিল। সু তার বাবাকে বলে যে কালকে তার মায়ের মেমোরিয়াল, কিন্তু এই কথা শুনে সুয়ের বাবা রাগ করে ওঠেন, কারণ তিনি মনে করতেন যে তার স্ত্রী এখনো বেঁচে আছে। কারণ ছিল তার স্ত্রীর লাশ কখনো পাওয়া যায়নি, তাই তিনি এমনটা ভাবতেন। সু জানতো যে তার মা মারা গিয়েছে, এই কারণে সমুদ্রের ধারে সে পৌঁছে বলছিল, মা আমি জানি যে তুমি আর বেঁচে নেই, কিন্তু বাবা এই কথা মানতে রাজি নন। আমি সত্যিই তোমাকে খুব মিস করি মা, সত্যিই আমি তোমাকে খুব মিস করি। এই সবকিছু লু দূর থেকে দেখতে পাচ্ছিল, আর তারপর বাড়ি এসে সে তার প্রিয় গান শুনছিল, যেটা লিও দূর থেকে শুনতে পাচ্ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সু আবার ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছে। সে ডাক্তারকে একটি চকলেট দেয়। তাদের দেখে এমনটা মনে হচ্ছিল যে তারা দুজন একে অপরের প্রেমে পড়েছে। অন্যদিকে একটি বড় ফাংশন হতে যাচ্ছিল, কিন্তু সু সেখানে যেতে পারতো না, তাই লি তার বন্ধুকে ডেকে আনে এবং আগে থেকেই তাকে নিয়ে যাওয়ার জন্য তারা তিনজনে দৌড়াতে শুরু করে। তাদের পৌঁছানোর আগে যেন ফাংশন শেষ হয়ে না যায়, তাই ইও যে ছেলেটি ম্যারাথনের রানার ছিল সে আগে দৌড়ে মাইক কেড়ে নেয়। এখন এই তিনজন কোনো মতে পালা করে সুকে নিয়ে ফাংশনে আসে। এখানে সু তার পারফরমেন্স দেয়। সে সুন্দর একটি গান গেয়েছিল আর সমস্ত বন্ধু তার গানের তালে তালে নেচেছিল। সু এর এই দারুণ পারফরমেন্স দেখে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়, কিন্তু এতে সুয়ের মন খারাপ হয়, কারণ তার পছন্দের ছিল সেকেন্ড প্রাইজ, যেটি ছিল একটি ক্যামেরা। এর পরের দিন সে তার প্রথম পুরস্কারটি দ্বিতীয় পুরস্কার সাথে বদলে নেয়, কারণ ক্যামেরার সাহায্যে সে তাদের পাঁচজনার ছবি তুলে রাখবে। এরপরে সে ক্যামেরা দিয়ে তাদের পাঁচজনার একটি ছবি তোলে আর বলে, এই ফটোগ্রাফ আমাদের বন্ধুত্বের নিশানি। যখন তোমরা সবাই কলেজে যাবে তখন আমি এই ছবিটা দেখে তোমাদের মনে করব। সে এই কথা বলছিল আর হাসছিল, কিন্তু তার হাসির আড়ালে ছিল একটি ব্যথা, কারণ কয়েক মাসের মধ্যেই তার চার বন্ধু তাদের জীবন নিয়ে এগিয়ে যাবে আর সে একাই পিছনে রয়ে যাবে, কারণ তার যে পা তা পৃথিবীর সঙ্গে তাল মেলাতে পারবে না। সে আবার ডাক্তারের কাছে যাচ্ছিল, আর এই দেখে লি আগে ডাক্তারের কাছে গিয়ে বলে, আমি অসুস্থ, আমার পরীক্ষা করো। এর উত্তরে ডাক্তার বলে, তুমি তো একেবারে ঠিক আছো। কিন্তু লি বলে, বললাম তো আমি অসুস্থ, আমাকে চেক করো। এগুলো লি করছিল কারণ সে সুকে ডাক্তারের সাথে দেখা করাতে দিতে চাচ্ছিল না। এরপর ডাক্তার তাকে ওষুধ দিয়ে কোনো মতে পাঠিয়ে দেয়। এরপরে আমাদেরকে সু এবং ডাক্তারের কথোপকথন শোনানো হয়। তখন আমরা জানতে পারি যে ডাক্তার সুকে আশ্বাস দিয়েছিল যে সে তার ফ্রি সার্জারি করাবে। সু খুব খুশি ছিল, আর সে ডাক্তারকে বলে, জানো তো আমি খাবার খুব কম খাই যাতে আমি ভারী না হই, কারণ তখন আমার বন্ধুদের আমাকে তুলতে খুব কষ্ট হবে। কিন্তু এখন আমি খুব খুশি যে আপনার জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। আর যখন সে চলে যায় তখন লি ডাক্তারকে ফোনে কথা বলতে শুনতে পায়। ডাক্তার বলছিলেন, আমি ওকে বোকা বানিয়ে দিয়েছি। ওই গ্রামের মেয়েটা জানতেই পারবে না যে ওর পা কোনোদিনও ঠিক হবে না, উল্টে সেটা আরো খারাপ হতে চলেছে। এই কথা শুনে লি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কারণ সুস্থ হওয়ার কথা শুনে খুব বেশি খুশি ছিল, কিন্তু ডাক্তার তো তার সরলতার সুযোগ নিচ্ছিল। আর এই সবকিছু লি ভেতরে ভেতরে চেপে রেখে কষ্ট পাচ্ছিল। সে সুকে কোনোভাবেই সত্যিটা বলতে পারছিল না, কারণ সু এই কথাটা কোনোভাবেই সহ্য করতে পারবে না। আর তারপর তারা সবাই ফিরে আসে। এরপর একদিন তারা সবাই বন্ধুরা মিলে ডাক্তারের কাছে যায়, যেখানে সবাই ডাক্তারের খুব প্রশংসা করছিল। এই শুনে লি খুব রেগে যায় এবং বলে ওঠে, মিথ্যেবাদী, এসব মিথ্যেবাদী, এ কাউকে বাঁচাবে না। আর এই কথা শুনে সু লিকে থাপ্পড় মারে, কারণ সু এর মনে হচ্ছিল যে ডাক্তার তাকে বাঁচাচ্ছিল। এতে লি এর মন ভেঙে যায়, কারণ সে তো সু এর ভালোর জন্য এইসব বলেছিল। এরপর সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর এইসব দেখে গিল লিকে শান্ত করছিল। তো লিকে জিজ্ঞাসা করার চেষ্টা করছিল যে আসলে ব্যাপারটা কি, কেন সে ডাক্তারের উপর রেগে যাচ্ছিল। লি বলে, আমরা সবাই পাগল, ওই ডাক্তার আমাদেরকে বোকা বানাচ্ছে, সে কাউকেই ঠিক করতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে এই নিয়ে গিল ও ইওর মধ্যে ঝগড়া হতে শুরু করে, কারণ গিল বলে যে তাকে চলে যেতে দাও। এই শুনে ইও গিলকে বলে, তুমি আমাদের বন্ধুত্বকে হিংসা করো। এই শুনে গিল রেগে বলে যে সু ডাক্তারকে ভালোবাসে, দেখতে পাচ্ছ না ওরা সারাদিন একসাথে থাকে। আর এই কথাগুলো সু পেছন থেকে শুনতে পায় এবং বলে যে আমার সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই, উনি শুধুমাত্রই আমার চিকিৎসা করে, তাই আমি তার সাথে ছিলাম, আমাদের মধ্যে এমন কিছুই নেই। আর তুমি আমার সম্পর্কে এমনটা ভাবতে পারো কি করে? এর উত্তরে গিল বলে, পুরো গ্রাম জানে যে তোমাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। এই শুনে সু সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, আর সেখানেই তাদের বন্ধুত্বের বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এরপর একদিন সু লি এর সাথে দেখা করে এবং বলে, আমার তোমাকে কিছু বলার আছে। আর সে তাকে সমুদ্রের ধারে নিয়ে যায়, যেখানে সে লিকে বলছিল, আমার আর ডাক্তারের মধ্যে কিছুই নেই, সে আমার চিকিৎসা করবেন, তাই আমি তার সাথে ছিলাম। তখন লি তাকে সব সত্যিটা বলে দেয় যে ডাক্তার কোনোদিনও তার চিকিৎসা করবে না, আসলে তার পা কখনোই ঠিক হবে না। লি এর কথা শুনে সু দ্রুত
দ্রুত ডাক্তারের কাছে দৌড়ে ছুটে যায় এবং জিজ্ঞাসা করে কবে আমার পা ঠিক হবে, আপনি কি সত্যি বলছিলেন না মিথ্যে? এই শুনে ডাক্তার বলে আসলে তোমার রক্তে জমাট বেঁধেছে, এই কারণে তুমি ঠিক হতে পারছো না। তবে হ্যাঁ, তোমার বাবার পারমিশন চাই, তাহলেই আমি তোমার চিকিৎসা শুরু করতে পারবো। আর এই শুনে সু আবার তার বাড়িতে ফিরে আসছিল তার বাবার কাছে পারমিশন নিতে। তার এখনো পুরো বিশ্বাস ছিল যে ডাক্তার তাকে ঠিক করে দেবেন। আসলে সু দৌড়ে আর হেঁটে পৃথিবীর সবকিছু দেখতে চাইতো, আর এই আশা তাকে সত্যিটা বুঝতে দিচ্ছিল না। সে কিছু না ভেবে জলে ঝাঁপিয়ে পড়ে আর চেষ্টা করছিল হেঁটে ওপারে যাওয়ার, কিন্তু লি এসে তাকে ধরে, তাকে বোটে বসিয়ে পাড়ে নিয়ে আসে। সেখানে সু লিকে বলছিল আমি ঠিক হতে চাই। লি বলে কেন? আমি তোমার সাথে আছি, আমি তোমাকে সারা জীবন ক্যারি করব। কিন্তু সু বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কিছুদিন পরে তুমি যখন কলেজে যাবে, সেখানে আমার থেকেও সুন্দর মেয়ে দেখবে, তখন তুমি আমাকে ভুলে যাবে এবং আমার জন্য তখন তোমার কোনো অনুভূতিই থাকবে না। তাই আমি নিজেই নিজের যোগ্য হতে চাই। আর এই শুনে লি ছাতাটা তার মুখের কাছে নিয়ে আসে এবং একটি চুমু দিয়ে বলে আমার পুরো জীবন আমি তোমার সাথে থাকতে চাই, যাই হয়ে যাক না কেন। এই শুনে সুয়ের চোখে জল চলে আসে, এই ভেবে যে এত ভালোবাসা কেউ কাউকে দিতে পারে কি করে। লি তাকে বাড়িতে ছেড়ে দেয়। সু তার বাবার কাছে সার্জারির জন্য পারমিশন চাচ্ছিল। তার বাবা বলেন কোনো দরকার নেই, এমনিতেও সার্জারি হোক বা না হোক তাতে খুব বেশি ফারাক হবে না, আর যদি তুমি হাঁটতে নাই পারো তবে বাড়িতেই থাকো, বাইরে যাওয়ার কি দরকার। আসলে তার বাবা ভয় পেতেন যেন সে সুকে হারিয়ে না ফেলে। সু আর এইসব সহ্য করতে পারছিল না, আর সে তাই সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলছিল আমি হাঁটতে চাই, আর এই জন্য আমার সাথে কেউ নেই। তারপর সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়, কারণ সেই কষ্টের জীবন সহ্য করতে পারছিল না। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়। লি তার জন্য উপহার নিয়ে আসছিল, তখন তার কাছে এই খবর পৌঁছায়। সবাই সমুদ্রের ধারে পৌঁছায়, সুকে খুঁজতে শুরু করে, আর তখনই সেখানে লি এসে পৌঁছায় এবং সে জানতে পারে যে সুয়ের শরীর অনেক ভেতরে আছে, তাই তাকে বের করা খুব কঠিন হবে। কিন্তু লি সব ভুলে ভেতরে ঝাঁপ দেয়। সে পুরো শক্তি দিয়ে ভেতরে গিয়ে সুয়ের শরীর জড়িয়ে ধরে, তারপর তাকে নিয়ে বাইরে আসে। আর সুয়ের লাশ দেখে তার বন্ধুরা সেই ব্যথা সহ্য করতে পারছিল না, আর সুয়ের বাবার অবস্থা তো পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। এইসব মনে করার পর বর্তমান মিলিয়ের চোখে জল চলে আসছিল, কারণ আমরা সবাই তো জানি অতীতের লি ছিল বর্তমানের মিলি। এরপর আবার সিন পাস্টে চলে যায়। আমরা দেখতে পাই সেই তিন বন্ধু সুয়ের শরীরকে তার প্রিয় জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু গ্রামের বড়রা তাদের থামায়, কারণ কুসংস্কার ছিল যে 20 বছরের আগে মারা যাওয়া কোনো অবিবাহিত মানুষের শরীরকে রেখার উপরে পোড়াতে হবে, যাতে জেলেদের অনেক উপকার হয়, তাদের জমিও ভালো হয়। কিন্তু সেই চার বন্ধু অনুরোধ করছিল যে সুকে তার প্রিয় জায়গায় কবর দেওয়ার জন্য, এবং অবশেষে তারা সবাইকে বোঝাতে সক্ষম হয়। আর তখনই সেই ডাক্তার সেখানে আসে যে লিকে মিথ্যে বলেছিল। ডাক্তারকে দেখতে পেয়েই তার বন্ধুরা তাকে মারধর শুরু করে, কারণ এই সবের পেছনের কারণ সেই ছিল। সন্ধ্যায় মোমবাতি নিয়ে সেই চার বন্ধু তাদের মাথা নুইয়ে সুকে সম্মান জানাচ্ছিল, আর তারপর সবাই মিলে সুয়ের সাথে নিজেদের স্মৃতিগুলো মনে করছিল। পুরো রাত তারা সবাই খুব কাঁদে, কারণ আজ তাদের বেস্ট ফ্রেন্ড তাদের থেকে দূরে চলে গিয়েছে। এরপরে আবার সিন আসে বর্তমানে। পরের দিন ইও অফিস থেকে দৌড়ে রেডিও স্টেশনে আসে। সে লিকে একটি টেপ দিচ্ছিল এবং বলে এটা শোনো, কারণ এটা সু তোমার জন্য রেখে গিয়েছিল, এবং আরো বলে সুয়ের বাবা তাকে এটি এনে দিয়েছিল লিকে দেওয়ার জন্য, তাই সে এটি লিকে দিয়ে গেল। লি সেই টেপটি শোনে, তাতে সু সেই গানটি গাইছিল যেটা সবাই একসাথে শুনতো। আর সু কথা বলছিল বৃষ্টির সেই দিনটা আমি ভুলতে পারবো না, কারণ আমরা 5 জন আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু জানো সেই দিনটা খুব স্পেশাল ছিল। এটা আমাদের আরো মজবুত করে তুলেছে, আমাদের সাহস জুগিয়েছে। এই কষ্ট কোনো বিশেষ মানুষের থেকে দূরে থাকার, এটা আমার সবসময় মনে থাকবে। বিদায় সবাইকে, আবার কাল দেখা হবে। এই কথা তার সব বন্ধুরাই শুনতে পায় এবং তারা পাগলের মতো কাঁদতে শুরু করে, কারণ তাদের সবারই জানা ছিল যে এটা সুয়ের মৃত্যুর আগের কণ্ঠস্বর ছিল, আর তারা এমন এক মানুষের আওয়াজ শুনছিল যে এই পৃথিবীতে আর নেই, আর কাল দেখা হওয়ার কথা কখনোই পূর্ণ হবে না। এরপরে আমাদেরকে কিছুদিনের সিন দেখানো হয়, যেখানে তারা সবাই বন্ধুরা আবার দেখা করে। তারা সবাই আবার তাদের প্রিয় সেই ল্যাঙ্গুয়েজ গ্রামে আসে, আর সেখানে সুয়ের রেখে যাওয়া কিছু জিনিস তাদের সাথে নিয়ে আসে, আর তারা সবাই মিলে সুয়ের নামে জোরে চিৎকার করে বলছিল তোমাকে সবসময় মনে রাখবো আমরা। শেষে আমাদের বড় লি আর ছোট সুকে একসাথে দেখানো হয়, কারণ যদিও এই পৃথিবীতে সু আর নেই, সে মারা গেছে, তারপরেও তার কথাগুলো আমাদের মধ্যে আছে। সে নেই তা সত্ত্বেও সে আমাদের সবার সাথে আছে। এই অনুভূতিকেই তো ভালোবাসা বলে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।